আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি সবাই করোনার দুর্যোগের সময় ভালো আছো। আমাদের প্রচেষ্টা হচ্ছে এই করোনাকালীন সময়েও তোমরা যেন আগামী প্রফেশনাল পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারো সে সম্পর্কে কিছুটা ধারণা দেয়া। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইভা পরীক্ষায় কি কি রকম প্রশ্ন করা হয়। আমাদের আলোচনা মূলত ক্লিনিক্যাল সিনারিও দিয়ে আমরা সাধারণত প্রশ্ন করে থাকি। প্রথমে একটা প্রশ্নে আসি, যেমন এরকম প্রশ্ন দেওয়া হয়, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস থেকে যখন কোশ্চেন করা হয়, তোমার সে বক্সগুলিতে প্রশ্ন থাকবে, ইয়াং লেডি অফ 20 years present with pain in the right lower abdomen, nausea and low grade fever for 3 days. এখন এরকম একটা সিনারিও থাকবে, তারপরে কোশ্চেনগুলি থাকবে। কোশ্চেনের মধ্যে যেমন হোয়াট আর দ্য পসিবল কজেস, 2 নাম্বার হচ্ছে হাউ উইল ইউ প্রসিড ক্লিনিক্যালি টু রিচ এ ডায়াগনোসিস, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন টু বি ডান, হাউ ডু ইউ ট্রিট দ্য পেশেন্ট, when conservative treatment should be considered and why. দেখো, এই প্রশ্নটা মূলত অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। এটা যদি তোমাদের ভালোভাবে পড়া থাকে তাহলে অতি সহজেই এই উত্তরগুলি তোমরা দিতে পারবা। যেমন একটা পেশেন্ট রাইট আইলিয়াক ফোসাতে পেন নিয়ে আসছে, তার নশিয়া ছিল এবং লো গ্রেড ফিভার। হোয়াট আর দ্য প্রবাবেবল কজেস, মোস্ট কমন কজ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। এটা ছাড়াও তুমি যদি অ্যানাটমিটা চিন্তা করো, রাইট আইলিয়াক ফোসাতে কি কি কারণে ব্যথা হতে পারে। একটা পেশেন্ট যদি ফিমেল হয় অথবা মেল হতে পারে, এক একজনের ক্ষেত্রে তোমার কজগুলি এক এক রকমের হবে। মেল পেশেন্টের ক্ষেত্রে মোস্ট কমন কজ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। এটা ছাড়াও রাইট সাইডে ইউরেটারি কোলিক হতে পারে। তারপর তোমার রাইট সাইডের সোয়াস অ্যাবসেস হলে হতে পারে, ইউটিআই হলে ব্যথা হতে পারে। ফিমেল পেশেন্ট যদি হয়, টুইস্টেড ওভারিয়ান সিস্ট যদি হয় তার জন্য ব্যথা হতে পারে, ইকটোপিক প্রেগন্যান্সির জন্য ব্যথা হতে পারে, ইউটিআই হলে ব্যথা হতে পারে, রাইট সাইডেড ইউরেটারিক স্টোন যদি থাকে সেজন্য ব্যথা হতে পারে, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ হলে ব্যথা হতে পারে। এটা ছাড়াও কারো যদি গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয় সেই ক্ষেত্রেও ব্যথা হতে পারে। কাজেই প্রবাবেবল কজ যখন বলা হবে, তোমার একটা ব্রড স্পেকট্রামে চিন্তা করতে হবে কি কি হতে পারে। অনেকভাবে প্রশ্নটা আসতে পারে। আমরা প্রথমে যেমন বললাম 20 বছরের একজন মেল বা ফিমেল সেটা আমরা উল্লেখ করিনি, এবং এই ক্ষেত্রে যদি বলা হতো একটা 20 বছরের ফিমেল পেশেন্ট, তার মিসড পিরিয়ডের হিস্ট্রি আছে, তখন রাইট আইলিয়াক ফোসাতে পেন নিয়ে আসছে এবং হয়তো সে ফেন্টিং অ্যাটাক বা সিভিয়ার এনিমিয়া, সেই ক্ষেত্রে তোমার হওয়া উচিত ছিল রাপচার ইকটোপিক প্রেগন্যান্সি। তারপর যদি বলতো বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন এবং সেই ক্ষেত্রে তোমার ফিভারের কথা বলতো, তাহলে তোমার হিস্ট্রিতে আসবে ইউটিআই। আবার এই পেশেন্ট যদি রাইট ইউরেটারিক কোলিক হয়, ইউরেটারিক স্টোনের জন্য, সেই ক্ষেত্রে তোমার লয়েনে পেন হবে, রাইট আইলিয়াক ফোসাতে পেন হতে পারে, এবং সেই পেনটা লয়েন টু গ্রয়েন মানে গ্রয়েনের দিকে বা জেনিটালিয়ার দিকে যাবে, সেটাও তোমার খেয়াল করতে হবে। বিভিন্ন ভাবে প্রশ্ন তোমার আসতে পারে। তারপর তুমি ক্লিনিক্যালি কিভাবে, হাউ উইল ইউ প্রসিড ক্লিনিক্যালি টু রিচ এ ডায়াগনোসিস, এটার উত্তরটা তুমি যেভাবে দিবা, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে তুমি এক একটা প্রোটোকল মেনটেন করবা। প্রথমে আমাদের হিস্ট্রি নিতে হবে, তারপর রোগীটার জেনারেল এক্সামিনেশন করব, দেন লোকাল এক্সামিনেশন, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন। এইভাবে আমরা একটা পেশেন্টের ডায়াগনোসিসে পৌঁছবো। যখন ক্লিনিক্যালি বলা হবে সেই ক্ষেত্রে তোমার ইনভেস্টিগেশনের সুযোগ নাই, তুমি শুধু হিস্ট্রি এবং এক্সামিনেশন
এক্সামিনেশনের ক্ষেত্রে ক্রোনোলজিক্যালি প্রথম বলবা জেনারেল, দেন লোকাল। ধরে নাও এটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, সেই ক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রি দিবে usually pain around the umbilicus, then shifted to the right iliac fossa। নাভির চারপাশে ব্যথাটা শুরু হয় রাইট আইলিয়াক ফোসাতে যায়। তারপর পেশেন্টের ক্ষেত্রে তোমার রশিয়া থাকতে পারে, জ্বরের কথা বলতে পারে, এবং রোগীটা এইরকম হিস্ট্রি নিয়ে আসতে পারে। পাশাপাশি পেশেন্টের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি এক্সক্লুড করার জন্য আমরা কিছু প্রশ্ন করে থাকি, যেমন তার পেশাবে জ্বালা পোড়া আছে কিনা, ফিমেল পেশেন্ট যদি হয় তার লাস্ট মাসের সময়টা কখন, যদি পেশেন্ট বলে, এবং এই ব্যথাটা অন্য কোথাও যায় কিনা। পেশেন্ট যদি বলে আমার লাস্ট মাসিক হয়েছিল হয়তো 2 মাস আগে, সেই ক্ষেত্রে একটা মিসড পিরিয়ডের হিস্ট্রি আছে, তোমার চিন্তা করতে হবে গাইনোকোলজিক্যাল কোনো কজ আছে কিনা, ইকটোপিক প্রেগন্যান্সি আছে কিনা। পেশেন্ট যদি বলে বার্নিং মিকচুরেশন, তুমি ইউটিআই এর কথা চিন্তা করবা। পেশেন্ট যদি বলে হঠাৎ করে ব্যথা হয়েছিল লয়েন থেকে গ্রয়, সেই ক্ষেত্রে তোমার ইউরেটারিক স্টোনের কথা চলে আসবে। এভাবে আমরা একটা ফোকাস হিস্ট্রি নিব এবং অন্যান্য ডিডি এক্সক্লুড করার জন্য সেই প্রশ্নগুলিও আমরা করব। তার পরবর্তীতে যেটা পেশেন্টকে তোমার এক্সামিনেশন করতে হবে। একটা পেশেন্ট যদি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসে, তাহলে এই পেশেন্টের সাধারণত তোমার টেম্পারেচার বেশি থাকবে, একটু পেনের কথা বলবে, পেশেন্ট ইল লুকিং থাকবে, এরকম সিনারিও থাকবে। তারপর যখন লোকাল এক্সামিনেশন করবা, তখন পেশেন্টের অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে রাইট আইলিয়াক ফোসাতে পেন থাকবে, এবং তার যদি তুমি রিবাউন্ড টেন্ডারনেস দেখো সেটা তোমার পজিটিভ পাবা। ব্যাক বার্নিশ পয়েন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম টেন্ডারনেস থাকবে। অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের লোকেশনের উপর বা পেশেন্টের বডি কন্ডিশনের উপর আরো কিছু হিস্ট্রি এবং এক্সামিনেশন নির্ভর করে। আমরা জানি অ্যাপেন্ডিক্স কি কি পজিশনে থাকে। একটা হচ্ছে তোমার রেট্রোসিক্যাল হতে পারে, পেলভিক ভ্যারাইটি হতে পারে, প্রি আইলিয়াল, পোস্ট আইলিয়াল হতে পারে, ইভেন সাবহেপাটিক হতে পারে। এখন এগুলির উপর নির্ভর করবে কোথায় তোমার পেন। এটা ছাড়াও অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস নাকি এটা বাস্ট অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস না অ্যাপেন্ডিকুলার লাম্প, সেটার উপরও ডিপেন্ড করবে এক্সামিনেশন ফাইন্ডিংস গুলি। টিপিক্যাল হিস্ট্রিতে বলবে ব্যথা নাভির চারপাশে শুরু হয়েছিল, যেটা রাইট আইলিয়াক ফোসাতে চলে এসেছে, এবং রাইট আইলিয়াক ফোসাতে যখন তুমি হাত দিয়ে জেন্টলি প্রেসার ক্রিয়েট করবা এবং হাতটা উইথড্র করবা, তখন যেহেতু হাতটা যখন তুমি ছেড়ে দিবা, ইন্টেস্টাইন গুলি তোমার বা ইনফ্ল্যান্ট অ্যাপেন্ডিক্স প্যারাইটাল পেরিটোনিয়ামে তোমার প্রেস করবে, তখন রোগী প্রচন্ড ব্যথা অনুভব করবে, যেটাকে আমরা বলি রিবাউন্ড টেন্ডারনেস। এটা ছাড়াও তুমি লেফট আইলিয়াক ফোসাতে যদি প্রেস করো, তাহলে কয়েলস অফ ইন্টেস্টাইন রাইট আইলিয়াক ফোসাতে চলে আসবে, সেই ক্ষেত্রে তোমার ব্যথা হতে পারে, যেটাকে বলা হয় রবসিন সাইট। এখন পেশেন্ট যদি পেলভিক ভ্যারাইটির অ্যাপেন্ডিসাইটিস থাকে, সেই ক্ষেত্রে রোগী এডিশনাল যে হিস্ট্রি দিবে, টিপিক্যাল রাইট আইলিয়াক ফোসাতে ব্যথা নাও হতে পারে, পেশেন্টের ব্যথা বলতে পারে লোয়ার অ্যাবডোমেনে, এবং এর সাথে সাথে তার ডায়রিয়া থাকতে পারে। এবং পেশেন্টের যদি বার্স্ট অ্যাপেন্ডিক্স হয়, সেই ক্ষেত্রে পেশেন্ট একটু ডিলেড প্রেজেন্টেশন থাকবে, পেশেন্টের পেরিটোনাইটিসের ফিচার থাকতে পারে, অনেক সময় মনে হতে পারে এটা পারফোরেশনের সাথে তোমার কনফিউজড হতে পারে। আবার সাবহেপাটিক অ্যাপেন্ডিসাইটিস যদি থাকে, সেই ক্ষেত্রে পেনটা সাধারণত রাইট আইলিয়াক ফোসাতে হতে পারে, সেই ক্ষেত্রে তোমার কোলিসিস্টাইটিসের সাথেও তোমার কনফিউজড হতে পারে। কাজে তোমার মেটিকুলাস হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন এগুলি তোমার ডিপেন্ড করবে তোমার ডায়াগনোসিসটা কি হবে। তার পরবর্তীতে আসো তুমি কি কি ইনভেস্টিগেশন করবে। এখন ইনভেস্টিগেশনের মধ্যে তুমি যদি কমপ্লিট ব্লাড কাউন্ট করো, তাহলে তোমার সিবিসি যদি করো, সেই ক্ষেত্রে ডাব্লিউবিসি কাউন্টটা তোমার বেশি থাকবে।
অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে। এবং তুমি যদি আলট্রাসোনোগ্রাফি অফ দা লোয়ার অ্যাবডোমেন করো, সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস তুমি ডায়াগনোসিস করতে নাও পারো আলট্রাসোনোগ্রাম করে, কিন্তু তোমার আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি তুমি এক্সক্লুড করতে পারবা। যেমন রাইট সাইডে ইউরেটারিক যদি স্টোন থাকে সেটা আলট্রাসাউন্ড বলে দিবে। পেশেন্টের যদি তোমার ওভারিয়ান সিস্ট থাকে, টুইস্টেড ওভারিয়ান সিস্ট, সেটাও বলে দিবে। এর জন্যই আমাদের আলট্রাসাউন্ডটা করতে হবে। এবং তুমি যদি এক্স-রে কেউবি করো, কিডনি অ্যান্ড ইউরিনারি ব্লাডার রিজন, সেই ক্ষেত্রে ইউরেটারিক স্টোন যদি থাকে আমরা বুঝতে পারবো। মূলত লোয়ার অ্যাবডোমেনের আলট্রাসাউন্ড করে আমরা ওভারিয়ান সিস্ট, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের যদি স্টোনের জন্য হয়ে থাকে সেটাও আমরা বুঝতে পারবো। কারো যদি পেলভিক কালেকশন থাকে সেটাও বোঝা যাবে। ইকটোপিক প্রেগন্যান্সি হলেও বুঝতে পারবো। সিস্টাইটিস থাকলে আমাদের বোঝা যাবে। কাজে আমরা একটা ডায়াগনোসিস করার জন্য এই পরীক্ষাগুলি করব। এটা ছাড়াও তুমি আইবি এবং ওরাল কন্ট্রাস্ট দিয়ে সিটি স্ক্যান করতে পারো। একটা সিটি স্ক্যান অফ দ্য হোল অ্যাবডোমেন যদি করো, বা অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিসের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেন করো, সেই ক্ষেত্রে তোমার অ্যাপেন্ডিক্সটা তোমার ইনফ্ল্যামটি ডিমেটাস, এবং যদি সেটা ফিকুলিতের জন্য হয় সেটাও আমরা বুঝতে পারবো। কাজে আমরা ডায়াগনোসিসের জন্য কি কি করতে পারি? একটা সিবিসি করি, আলট্রাসোনোগ্রাফি অফ দা হোল অ্যাবডোমেন করে, এক্স-রে কেউবি করা যায়, অথবা তোমার যদি অনেক ক্ষেত্রে ডায়াগনস্টিক ডাইলেমা থাকে, ব্যথাটা পেশেন্ট বলে লোয়ার অ্যাবডোমেনে হয়েছে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস এবং সারা পেটে ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে তুমি সিবিসি যদি করো, একটা এক্স-রে অ্যাবডোমেন এপিভিউ ইরেক্ট পোস্টার সেটা যদি করো, পেশেন্টের যদি আলট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন করো, এবং তুমি যদি সিরাম অ্যামাইলেস করো, সেই ক্ষেত্রে অ্যাকুট অ্যাবডোমিনাল যে কোনো কন্ডিশন আমরা এই ইনভেস্টিগেশনগুলি করে আমরা প্রায় 90%-এর উপরে ডায়াগনোসিস করে ফেলতে পারবো। যেমন তুমি যদি এক্স-রে অ্যাবডোমেন এপিভিউ ইরেক্ট পোস্টার ইনক্লুডিং বুথ ডোম অফ ডায়াফ্রাম, সেই ক্ষেত্রে তোমার যদি পারফোরেশন থাকে তাহলে আমরা ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো আন্ডার দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম এটা নিচে পাবো। পেশেন্টের যদি অবস্ট্রাকশন থাকে সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল গ্যাস ফ্লুইড লেভেল পাবো, যেটা স্মল গাট অবস্ট্রাকশন যদি থাকে স্টেপ লেডার প্যাটার্ন থাকবে, এবং স্মল গাটটা সেন্ট্রালি প্লেসড এবং তোমার বুলবুলি ভেন্ট্রিস থাকবে। এবং লার্জ গাট অবস্ট্রাকশন যদি নিয়ে আসে সেই ক্ষেত্রে আমরা লার্জ গাট ডিস্টেন্ডেড পাবো, এবং সেটা লার্জ গাট কি করে বুঝবো, সেখানে তোমার হস্টাল মার্কিং থাকবে। এটা ছাড়াও লার্জ গাট অবস্ট্রাকশনের অন্যতম কারণ হচ্ছে বুলবুলাস অফ দ্য সিগময়েড কোলন, সেই ক্ষেত্রে তুমি পেলভিস থেকে একটা টায়ার লাইক গ্যাস শ্যাডো পাবা। তারপর অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস যদি নিয়ে আসে সেই ক্ষেত্রে তোমার অ্যামাইলেসটা বাড়বে, আর ইউরেটারিক স্টোন, তারপর কমন বাইল ডাক্টের স্টোন, যদি কোলিডোকোলিথিয়াসিস থাকে, তারপর তোমার কোলিসিস্টাইটিস থাকে, সেই ক্ষেত্রে আমাদের আলট্রাসাউন্ড ভালো বলে দিতে পারবে। এটা ছাড়াও ইউটেরাসে যদি কোনো ফাইব্রয়েড থাকে, ওভারিয়ান সিস্ট থাকে, সেটাও আলট্রাসাউন্ডের মাধ্যমে ভালো বোঝা যায়। ইউরেটারিক স্টোনের কথাও বলতে পারে। কাজী তুমি যদি মেটিকুলাসলি একটা পেশেন্টের হিস্ট্রি নাও, এক্সামিনেশন করো, তারপর কমপ্লিট ব্লাড কাউন্ট, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন, সিরাম অ্যামাইলেস এবং এক্স-রে অ্যাবডোমেন ইরেক্ট পোস্টার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম। অ্যাকুট অ্যাবডোমিনাল কমন যে কজগুলি আমাদের কাছে নিয়ে আসে, যেমন তোমার অ্যাকুট কোলিসিস্টাইটিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, intestinal obstruction, the perforation of gas containing hollow viscous, acute appendicitis, sigmoid colon volvulus, uretary stone, এই সবগুলি জিনিসই আমরা খুব ভালোভাবে তখন ডায়াগনোসিস করতে পারবো। এখন তারপর আসো, হাউ ডু ইউ ট্রিট দ্য পেশেন্ট। আমি একটু তোমাদের চিন্তা ভাবনার জন্য স্পেকট্রামটা বড় করে বলছি।
যখন তোমার ডায়াগনোসিস করবে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, তখন তুমি সেটা ট্রিটমেন্ট বলবা, সেটা ট্রিটমেন্টই বলবা। এখন একটা পেশেন্ট যদি তোমার ডায়াগনোসিস হয়ে গেল অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, তার তুমি কি চিকিৎসা করবা? নাম্বার 1, প্রথম পেশেন্টটাকে তুমি হসপিটালাইজেশন করবা, ভর্তি করবা, তাকে বেড রেস্ট দিবা। এই পেশেন্টকে তুমি এনপিইউ করো, একটা স্যালাইন দাও। কি স্যালাইন দিব? ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড দিব, যেটা হার্টপেন সলিউশন অথবা ডিএনএস। পেশেন্ট যেহেতু ব্যথা থাকবে, ব্যথার ওষুধ দিব, একটা অ্যান্টিবায়োটিক দিব। এখন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে দেখা যায় গ্রাম পজিটিভ এবং নেগেটিভ এবং অ্যানোরোব সব রকম অর্গানিজম থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা 3rd জেনারেশন সেফালোস্পোরিন এবং মেট্রোনিডাজল ইউজ করতে পারি। ব্যথার ওষুধের ক্ষেত্রে কিটোরোলাক, প্যাথিডিন ইউজ করা যায়। এখন তুমি এগুলো ওষুধ দিলা, দেওয়ার পর পেশেন্টের কে আমরা ডায়াগনোসিসটা বিভিন্ন ইনভেস্টিগেশন করে কনফার্ম করব অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। যখন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হবে, এটা ট্রিটমেন্ট কি? আমাদের অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। অ্যাপেন্ডিসেক্টমি করার আগে রোগীর সাথে আমাদের প্রপার কাউন্সিলিং করতে হবে, রোগীকে বুঝাতে হবে এটা তার রোগটা কি এবং তার ডায়াগনোসিস কি এবং এটা কেন অপারেশনের দরকার, অপারেশন না করলে কি হবে, সেই জিনিসগুলি বোঝানোর পর পেশেন্ট যখন তোমার একটা কনসেন্ট দিবে, তখনই ওই পেশেন্টের তুমি অপারেশন করতে পারবা। আমি অনেক একটু ডিটেলস বলছি এ কারণে, তুমি যদি সবগুলি জিনিস মেমোরাইজ করো সেভাবে কিন্তু তোমার একটা ভালো লার্নিং হবে না। তোমার এই ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ আমরা পেশেন্টকে চিকিৎসা করব। এজন্য পেশেন্টের একটা ইনফর্ম কনসেপ্ট, তুমি যখন ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে গেল, তখন রোগীকে বলতে হবে আপনাকে সন্দেহ করছে এটা হয়তো অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা। তখন রোগী হয়তো প্রশ্ন করবে আপনি কি করে বুঝলেন? তখন রোগীকে তোমার বলতে হবে আপনার যে হিস্ট্রি নিলাম আমরা, আপনার ব্যথাটা নাভির চারপাশে শুরু হয়েছিল, তারপর পেটের ডান দিকে আসছে, এবং আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম। সেই পরীক্ষার মধ্যে যেমন আমাদের WBC কাউন্টটা সেটা বেশি, এবং আলট্রাসোনোগ্রাফিতে যেটা করলাম অন্য কোনো আপনার সমস্যা নেই। যদি আপনার কোনো রাইট ইউরেটারে স্টোন থাকতো বা মূত্রনালীতে কোনো স্টোন থাকতো, অথবা ফিমেল পেশেন্ট যদি হয় রাপচার ইকটোপিক প্রেগনেন্সি হতো, বা ওভারিয়ান সিস্ট থাকতো, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকতো, সেটা আমরা আলট্রাসাউন্ডের মাধ্যমে বুঝতে পারতাম। এই পরীক্ষাগুলি করে আমরা মোটামুটি ধারণা করছি আপনার অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। এখন রোগী যদি প্রশ্ন করে আপনি কি 100% কনফার্ম আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তখন বলতে হবে, কারণ আমরা যত ইনভেস্টিগেশনই করি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ডায়াগনোসিস মূলত ক্লিনিক্যালি, তখন বলতে হবে না আমরা 100% কনফার্ম না, তবে বিভিন্নভাবে দেখা গেছে যে 85% এর ক্ষেত্রে ধারণা করা হয় অ্যাপেন্ডিসাইটিস পজিটিভ আসতে পারে। তখন রোগী যদি তোমাকে প্রশ্ন করে আপনি 100% কনফার্ম না, তাহলে আপনি কেন অপারেশন করবেন? সেই ক্ষেত্রে উন্নত বিশ্বে কিন্তু তোমার সিটি স্ক্যান অফ দ্য হোল অ্যাবডোমেন করে। সিটি স্ক্যান যদি আইবি ওরাল কন্ট্রাস্ট দিয়ে করো, সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটা ইনফ্লেমড কিনা, ওয়ালটা থিকেন কিনা, ভিতরে ফিকুলিত আছে কিনা সেটা বুঝে আমরা মোটামুটি নিয়ার টু 100% ডায়াগনোসিস করতে পারবো। তারপর রোগী বলবে তাহলে আপনি কেন অপারেশন করবেন, ঔষধে সারবে কিনা? তখন বলতে হবে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস ঔষধের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আবার বিভিন্ন রকম কমপ্লিকেশন বা জটিলতা দেখা দিতে পারে। অ্যাপেন্ডিক্সটা ফেটে যে বাস্ট অ্যাপেন্ডিক্স হতে পারে, পারফোরেশন হতে পারে, অ্যাপেন্ডিকুলার লাম্প হতে পারে, অ্যাবসেস হতে পারে। যেহেতু এটা খুবই সিম্পল অপারেশন, আজকাল তোমার ওপেনও করা হচ্ছে, আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি, পেশেন্টের খুব বেশি কষ্ট হয় না। আমরা অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে দিলেই কিন্তু জটিলতাগুলি অ্যাভয়েড করতে পারি। এখন পর্যন্ত অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। এভাবে রোগীকে বুঝাতে হবে। এবং কিভাবে করব অপারেশনটা বলতে হবে আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া অথবা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে পারি, এবং সেটারও কি কি কমপ্লিকেশন হতে পারে সেই জিনিসটা তোমার বুঝাতে হবে। এত কিছু বুঝার পর রোগী যদি স্বেচ্ছায় কনসেন্ট দেয়, রাজি থাকে অপারেশন করতে,
তখন তুমি অপারেশনটা করবা। এমন না পেশেন্ট তুমি বললা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে হবে, করে ফেললা, সেটা করা যাবে না। আমাদের পেশেন্ট এবং ডক্টর রিলেশনশিপটা বাড়াতে হবে, এখানে কোনো গ্যাপ রাখা যাবে না। এখন আমাদের যেমন ট্রিটমেন্ট দিতে হবে, পাশাপাশি পেশেন্টের স্যাটিসফ্যাকশন এটা আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখন তুমি ইনফর্ম রিটেন কনসেন্ট নিতে হবে। এখন এই রিটেন কনসেন্টটা কে নিবে? কনসেন্টটা নিবে হচ্ছে সার্জন, যে অপারেশন নিজে করবে। অনেক ক্ষেত্রে দেখবা আমাদের এখন মানে অনেক প্রতিষ্ঠানের প্র্যাকটিস, দাদুরা বা তোমার সিস্টারকে বলা হয় কনসেন্ট নিতে। তারা হয়তো একটা কাগজের উপর লিখে রুগীকে অজ্ঞান করে অপারেশন করতে রাজি আছেন কিনা, এতে রুগীর সমস্যা হলে হসপিটাল কর্তৃপক্ষ বা চিকিৎসক দায়ী থাকবেন। আসলে এটা কোনো প্রসেস না, এইভাবে নেওয়া যাবে না। কনসেন্ট নিতে হবে ইনফর্মড রিটেন কনসেন্ট। প্রত্যেকটা জিনিস, অপারেশন তুমি কেন করতে চাচ্ছ, করলে কি হবে, না করলে কি সমস্যা হতে পারে, আর করার পরে কি সমস্যা হতে পারে, আর এটা কিভাবে করবা, অ্যানেস্থেসিয়া কি দিবা, মানে এটার কমপ্লিকেশন কি কি হতে পারে। যে কোনো সার্জারি যত ভালোভাবে করা হোক কিছু কিছু কমপ্লিকেশন হতেই পারে, সেই জিনিসগুলিও আমাদের রোগীকে ইনফর্ম করতে হবে। এগুলি শোনার পর রোগী যদি স্বেচ্ছায় রাজি থাকে তাহলে কেবলমাত্র আমরা অপারেশন করব, এবং সেটা তোমার ডকুমেন্টেড থাকতে হবে, রিটেন। এখন আসো এই রিটেন কনসেন্ট যে আমরা নিব, এটা কে কনসেন্টে সিগনেচার করবে? এখন বলা হয় অ্যাডাল্ট যদি একজন পার্সন থাকে, সে নিজেই, যার বয়স 18 বছর চেয়ে বেশি, সে যদি কনসাস থাকে, মেন্টালি সাউন্ড থাকে, সে নিজেই সেটার কনসেপ্ট দিবে। এবং অনেক সময় দেখি আমরা আত্মীয় স্বজনের কাছে নেই বা করা হয়, সেটা আসলে কখনই উচিত না। একটা যদি চিলড্রেন থাকে, বুঝে না, হয়তো 7-8 বছর বয়স, সেই ক্ষেত্রে তার লিগ্যাল গার্ডিয়ান বাবা মা দিবে। কোনো বাচ্চার বয়স যদি 15 হয়, বাচ্চার যদি অপারেশন করতে নাও চায়, তার যদি মেন্টালি খুব সাউন্ড থাকে এবং সে অ্যাডাল্টের মতো চিন্তা ভাবনা করে, তারপরে তার কনসেন্টও কিন্তু সেই দিতে পারে। তারপর অনেক সময় একটা পেশেন্ট তোমার ইমার্জেন্সিতে আসলো, পেশেন্টটা হচ্ছে আনকনসাস অথবা তার সাথে কেউ নাই, সেই ক্ষেত্রে রোগীর বেস্ট ইন্টারেস্টে ডকুমেন্টগুলি, প্রপার ডকুমেন্ট নিয়ে রেকর্ড কিপিং করে কনসেন্ট তোমার দুজন সার্জন দিবে, যাদের এক্সপিরিয়েন্স নট লেস দেন 5 ইয়ার্স। অর্থাৎ আমরা সমস্ত ডকুমেন্টগুলি রাখবো এবং যারা সিনিয়র থাকবে তারা এটা কনসেন্ট দিয়ে রোগীর বেস্ট ইন্টারেস্টে লাইফ সেভিং এর জন্য তার অপারেশন করতে পারে। একটা পেশেন্ট যদি তোমার ইয়েতিম হয়, সেই ক্ষেত্রে কে কনসেন্ট দিবে? সেই ক্ষেত্রে এতিমখানায় যে তত্ত্বাবধায়ক থাকবে বা লয়ার থাকবে, মানে তাদের কাছ থেকে আমাদের কনসেন্ট নিতে হবে। কাজেই একটা পেশেন্টের তোমার যে অসুখটা হচ্ছে, কাউন্সিলিংটা খুব বড় ইম্পর্টেন্ট। এখানে আমাদের যথেষ্ট গ্যাপ রয়েছে, আশা করি তোমরা এই জিনিসটা যেন না হয়। একটা পেশেন্টের কনসেন্ট নেওয়ার পরে তারপরে আমরা সার্জারিটা করব। এখন এটা তো বললাম তোমার অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে। এখন এই পেশেন্টের যদি তোমার রাইট ইউরেটারিক স্টোন থাকে, সেই ক্ষেত্রেও তোমার সেটা বলতে হবে এটা ইউরেটারিক স্টোন, আমরা এই পরীক্ষা করে পাচ্ছি। এখন এটা কারা করবে? সাধারণত ইউরোলজিস্টরা করবে। এই পেশেন্টের যদি তোমার গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে, যেমন ওভারিয়ান সিস্ট থাকলো, টুইস্টেড ওভারিয়ান সিস্ট, সেই ক্ষেত্রে তুমি হয়তো সার্জন তোমার কাছে ভর্তি হবে, কিন্তু পেশেন্টের ডায়াগনোসিস যদি ওভারিয়ান সিস্ট হয়, সেই ক্ষেত্রে গাইনোকোলজিস্টরা এটাকে অপারেশন করবে। কাজী কখন কোন পেশেন্টটা কিভাবে তুমি রেফার করবা, সেটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, এগুলো তোমার জানা থাকতে হবে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে when conservative treatment should be considered and why। এখন তুমি কখন কনজারভেটিভ ট্রিটমেন্টে যাবা? একটা পেশেন্টের অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, এখন দেখা যাচ্ছে হচ্ছে কালকে তার একটা পরীক্ষা, পেশেন্ট হচ্ছে স্টেবল, এবং পেশেন্টের তুমি সন্দেহে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস বুঝতে পারতেছ,
কিন্তু পেশেন্টের খুব ইম্পর্টেন্ট কোনো কাজ। কারণ এখন দেখা গেছে বিভিন্ন স্টাডিতে আমরা যদি ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়েও কিন্তু অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ট্রিটমেন্ট করা যায়, এবং সেটা করতে হবে। আবার আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টে যাই যখন হচ্ছে বেসিক্যালি অ্যাপেন্ডিকুলার লাম্প হয়ে যায়, তখন আমরা অপারেশন করি না। যদি তুমি হাতে ফিল করো একটা অ্যাপেন্ডিকুলার লাম্প একটা চাকার মতো মনে হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি অপারেশন করবা না। তখন কি করবা, পেশেন্টকে আমরা এনপিউ রাখি, তারপর তোমার ফ্লুইড দেই, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিব, যেটা সাধারণত সেপ্ট্রাকজন অথবা 3rd জেনারেশন সেফালোস্পুরিন দিতে পারি, মেট্রোনিডাজল দিব, এবং সেই লাম্পের সাইজটা আমরা প্রতিদিন দেখব এবং পেশেন্ট ক্লিনিক্যালি সেটি ইমপ্রুভ করছে কিনা। যদি দেখা যায় লাম্পটা তোমার ছোট হয়ে যাচ্ছে, পেশেন্ট ইমপ্রুভ করছে, আমরা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেয়া। এখন এই ক্ষেত্রে অ্যাপেন্ডিকুলার লাম্প হলে কেন অপারেশন করব না, এটা আমরা পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করি। কারণ হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প হয়ে গেলে তুমি যদি অপারেশন করতে যাও, সেই ক্ষেত্রে দেখা যায় লাম্পটা কিভাবে ফর্ম হচ্ছে। অ্যাপেন্ডিক্স, দেখা যায় ওমেন্টাম, তারপর আইলিয়াম, তারপর সিকাম, এগুলো এসে একটা কেকের মতো হয়ে যাচ্ছে। এজন্য তুমি যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করবা, সেই ক্ষেত্রে একটা চাকার মতো তুমি পেতে পারো। এজন্যই তোমার যে কাজটা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কনজারভেটিভ দিই। যদি লাম্পের সাইজটা ছোট হয়ে যায়, পেশেন্ট ইমপ্রুভমেন্ট করে, সেই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। কিন্তু তার পরবর্তীতে যদি দেখা যায় আবার সে রিকারেন্ট অ্যাটাক নিয়ে আসছে, সেই ক্ষেত্রে আমরা অপারেশন করি। আগে হচ্ছে সাকসেসফুল কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার পরে তোমার 6 সপ্তাহ পরে অপারেশন করে দিত, সেটাকে বলতো ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে অধিকাংশ পেশেন্টেরই সাকসেসফুল কনজারভেটিভ ট্রিটমেন্টের পর অ্যাপেন্ডিক্সটা রেজুলেশন হয়ে যায় আর রিকারেন্ট অ্যাটাক হয় না। যদি রিকারেন্ট অ্যাটাক না হয় তাহলে অপারেশনের দরকার নেই। যদি দেখা যায় আবার হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। আমরা জিজ্ঞেস করি অ্যাপেন্ডিসেক্টমি কিভাবে করা যায়। একটা হচ্ছে ওপেন মেথড, আর একটা হচ্ছে তোমার ল্যাপারোস্কোপি। এখন ওপেন মেথড যদি করো তাহলে তুমি কি ভাবে ইনসিশন দিবা, এটাও পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করা হয়। সাধারণত আমরা গ্রিড আয়রন ইনসিশন দিচ্ছি, লেন্স ইনসিশন দিচ্ছি, তারপর তোমার রাদারফোর্ড মরিসন ইনসিশন দিচ্ছি, তারপর লোয়ার রাইট প্যারামিডিয়ান ইনসিশন এবং লোয়ার অ্যাবডোমেন লোয়ার মিডলাইন ইনসিশন দিয়েও করা যায়। আবার পেশেন্টের যদি তোমার ডায়াগনস্টিক ডাইলেমা থাকে, তুমি চিন্তা করছো ইকটোপিক প্রেগন্যান্সি হতে পারে, ওভারিয়ান সিস্ট হতে পারে, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, সেই ক্ষেত্রে কি ওপেন মেথডটা ভালো নাকি ল্যাপারোস্কোপিক? সেই ক্ষেত্রে অবশ্যই তোমার ল্যাপারোস্কোপিক মেথডটা ভালো, কারণ ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস কিনা সেটাও ডায়াগনোসিস করতে পারবো এবং আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো এক্সক্লুড করতে পারবো। কারণ ল্যাপারোস্কোপিক করলে আমরা যখন পোর্টগুলি ঢুকাই, ক্যামেরা ঢুকাই, সেই ক্ষেত্রে তুমি দেখতে পারবা অ্যাপেন্ডিসাইটিস যদি হয় সেখানে সেটা অ্যাপেন্ডিক্স ইনফ্লেম থাকবে, ইডিমেটাস থাকবে, কিছু কালেকশন থাকতে পারে, এবং অ্যাপেন্ডিক্সের উপরে তোমার বিভিন্ন পাস বা ডেব্রিস এগুলি তোমার থাকবে। সেটা তোমার সেজন্য ল্যাপারোস্কোপিক মেথডটা তোমার ভালো। এখন পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন করি ইনসিশন কোথায় কোথায় দেওয়া হয়, সেই জিনিসগুলি বলো। গ্রিড আয়রন ইনসিশন দিলে আমাদের কি করি, এখানে প্রথমে স্কিন, তারপর তোমার সাবকিউটেনিয়াস টিস্যু, এগুলি তোমার কাটা হয়, তারপরে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, তারপর দুইটা মাসেল আমরা স্প্লিট করি, পেরিটোনিয়ামটা ধরি, তারপর হচ্ছে তোমার পেরিটোনিয়াল ক্যাভিটিতে প্রবেশ হয়। করার পর তোমার সিকামটা আইডেন্টিফাই করতে হবে। সিকাম কিভাবে আইডেন্টিফাই করবা, তোমার টিনিয়া কোলাই গুলি যেখানে মিলিত হয় সেই পয়েন্ট থেকে কিন্তু অ্যাপেন্ডিক্সটা আমাদের উৎপত্তি। এভাবে আমরা অপারেশন, এই একটা সাবজেক্টই দেখো অনেকভাবে তোমাদের প্রশ্ন আসে এবং ভাইভাতেও আমরা যাচাই করি তুমি কি মুখস্থ করছো নাকি এই বিষয়টা বুঝতে পারো।
তুমি যদি মনে করো শুধু বিভিন্ন নোট বই পড়ে পরীক্ষার মধ্যে যাও, ওই সিনারিও মুখস্থ করো এবং নোট উত্তর মুখস্থ করো, তাহলে কিন্তু পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাবা না এবং ভালোভাবে উত্তরও দিতে পারবা না। তোমার এই বিষয়টা সম্পর্কে ব্যাপক নলেজ থাকতে হবে। আমি আজকে যে কথাটা বললাম, এটা তুমি যদি ক্লিনিক্যালি ওয়ার্ডে রুগী দেখে থাকো এবং পেশেন্টের হিস্ট্রিটা গুলি ঠিক মতো নিয়ে থাকো এবং মেইন বই পড়ো, তাহলে তুমি উত্তরগুলি দিতে পারবা। কিন্তু তোমার যদি উদ্দেশ্য থাকে না এই যে আমার ক্লাসটা করবা এবং তুমি কিছু নোট বই পড়বা, এইভাবে পরীক্ষায় পাস করাটা কঠিন। এবং যদি করানো হয়ও তোমাদের, বিভিন্ন জায়গায় পরীক্ষার মধ্যে কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে না অনেক ক্ষেত্রেই, সেই ক্ষেত্রে তুমি কিছু জানবা না, ভালো চিকিৎসক হতে পারবা না। কাজে পরীক্ষার আগে তোমার ভালোভাবে শেখার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে। তুমি যেমন যখন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসটা পড়বা, এটার যেমন তুমি সিমটম জানবা, সাইন জানবা, এটার এক্সামিনেশন গুলি তোমার জানতে হবে, ইনভেস্টিগেশন গুলি হবে, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তুমি কি কিভাবে এক্সক্লুড করতে পারো এবং এটার কি ট্রিটমেন্ট দিতে পারো, এটার কমপ্লিকেশন কি হবে, কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট কি হবে। এখন ধরা হয় অ্যাপেন্ডিকুলার লাম্প হয়ে গেল, কিভাবে লাম্প ফর্ম হয়, এটা তুমি কি চিকিৎসা দিবা, সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিসেক্টমি না, অনেকে বলতে পারো তোমার লাম্পেক্টমি। অ্যাপেন্ডিকুলার লাম্পের ক্ষেত্রে আমরা অপারেশন করব না, আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব। এবং কেন দিব সেটা আমি ইতিপূর্বে বললাম। তারপর আরেকটা প্রশ্ন দেখো, অ্যাপেন্ডিকুলার লাম্প নিয়েও আবার কোশ্চেন করা হয়। যেমন এ 25-year-old male present to you with right lower abdominal pain, nausea, low grade fever for 5 days. On examination, there was an ill-defined lump in the right iliac fossa. দেখো একটা 5 দিনের, মানে প্রথম দিন, একদিন বা 2 দিনে সাধারণত লাম্প ফর্ম করেন, এটা সময় লাগে। এখন ইল ডিফাইন্ড অ্যাপেন্ডিকুলার লাম্প যখন ফর্ম হয়, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, ওমেন্টাম, আইলিয়াম এবং সিকাম, এগুলি মিলে যেহেতু লাম্পটা হয়, তোমার এটা ডেফিনিট লাম্প হবে না, এটা মুভমেন্ট হবে না, পেশেন্টের টেন্ডারনেস থাকবে। কিন্তু রাইট আইলিয়াক ফোসাতে যদি তোমার একটা ওভারিয়ান সিস্ট হয়, সেই ক্ষেত্রে সেটা কিন্তু তোমার ফ্রিলি মোবাইল থাকবে, টেন্ডারনেস থাকতে পারে এবং ডিফাইন্ড এরকম। এখন এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষাতে যেহেতু আমরা স্ট্রাকচার্ড কোশ্চেন দেই, অনেক ক্ষেত্রে আমরা যেমন বলি এই প্রশ্নটা উঠানোর পর কিন্তু আমরা জাজমেন্ট করার জন্য নিজেরা কিছু প্রশ্ন সেট করে রাখি, ওইভাবে করি। আর যদি তোমাদের দেয়া হয় কিছু প্রশ্ন, যেমন এইরকম একটা লাম্প আসলো, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য প্রবাবিলিটিস, কি কি হতে পারে, হাউ উইল বি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইন কেস অফ ফিমেল পেশেন্ট, যেমন তারপর হচ্ছে হাউ ডু ইউ লাইক টু ইনভেস্টিগেট দ্য পেশেন্ট, হাউ ডু ইউ ট্রিট দ্য পেশেন্ট, ইন হোয়াট সিচুয়েশন ইউ উইল কনসিডার টু discontinue conservative treatment, and what you would like to do in this situation. দেখো এই অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসেরই এটা একটু ঘুরিয়ে করা হলো। একটা লাম্প হলে তুমি কি করবা, এটা লাম্প কেন, ফিমেল পেশেন্ট হলে কি হবে, ফিমেল পেশেন্ট হলে একটা পেশেন্টের রাইট সাইডে একটা টিউবো ওভারিয়ান মাস হতে পারে, ওভারিয়ান সিস্ট হতে পারে, সেটা। এখন এটাকে তুমি কিভাবে ইনভেস্টিগেট করবা, হয়তো একই একটা পেশেন্টের তুমি হিস্ট্রি নিবা, তারপর হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবা এবং এই পেশেন্টকে তুমি একটা আল্ট্রাসাউন্ড করো, তারপর তুমি এক্স-রে করো, তারপর প্রথমে ব্লাডের টেস্ট যদি বলো একটা সিবিসি করো, কখনো আমাদের একটা সিটি স্ক্যান করতে হয়। তুমি যদি ইকটোপিক প্রেগন্যান্সির কথা চিন্তা করো, তার তোমার বিটা এসসিজি করতে পারো, প্রেগন্যান্সি টেস্ট করতে পারো। অনেক ক্ষেত্রে দেখা যায় এই হিস্ট্রিটা খুব ভালোভাবে নিতে হবে। অনেক সময় দেখা যায় পেশেন্ট যদি আনমেরিড থাকে, অনেকে এই হিস্ট্রিটা নেয় না, মিসড পিরিয়ডে। দেখা গেল এখন আমাদের আর্থসামাজিক যে অবস্থা, কালচার,
সেই ক্ষেত্রে দেখা যায় কারো দেখা যায় প্রিমেরিটাল সেক্সুয়াল যদি কোনো এক্সপোজার থাকে তাদেরও কিন্তু এইরকম প্রবলেম নিয়ে আসতে পারে। তুমি হয়তো চিন্তা করছো এটা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, তার ইকটোপিক যেহেতু বিয়েই হয় নাই তার কিভাবে হবে, কিন্তু সেটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যদি ইয়াং একটা আনমেরিড মেয়ে থাকে সেই হিস্ট্রির ক্ষেত্রে। তারপর কখন তুমি, আমরা বললাম লাম্পের ক্ষেত্রে সবসময় আমরা কনজারভেটিভ দিব, কখন কনজারভেটিভ দিব না, যদি দেখা যাচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার পরও পেশেন্টের কোনো উন্নতি হচ্ছে না, পেশেন্টের ডিফিউজ একটা পেরিটোনাইটিস হচ্ছে, পেশেন্টের ফিভার চলে আসছে, এই ক্ষেত্রে পেশেন্টের তোমার একটা অনেক ক্ষেত্রে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয়ে যেতে পারে, বাস্ট অ্যাপেন্ডিক্স হতে পারে। পেরিটোনাইটিস হলে আমাদের এটা ওপেন করে তারপর তোমার থরোপেরিটোনিয়াল টয়লেটিং করতে হবে। একটা যদি অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয় সেই ক্ষেত্রে পেশেন্টের জ্বর থাকবে, টেম্পারেচার থাকবে, সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রাপেরিটোনিয়াল না এক্সট্রা পেরিটোনিয়াল ড্রেনেজ করে থাকি। এখন আমরা আবার প্রশ্ন করি, অ্যাপেন্ডিসাইটিস কখন তুমি কনজারভেটিভে রাখবা, কখন চিন্তা করবা না এটার অপারেশন করব? কয়েকটা কন্ডিশন অ্যাপেন্ডিসাইটিস তোমার অপারেশনের প্রয়োজন হয় বা কমপ্লিকেশন হয়। যেমন বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কারো যদি অ্যাপেন্ডিসাইটিস থাকে, যেহেতু তাদের ওমেন্টামটা ওয়েল ডেভেলপ থাকে না, বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত পারফোরেশন হয়ে যাচ্ছে। আবার একটা পেশেন্ট এলডারলি পেশেন্ট, সেই ক্ষেত্রে দেখা যায় অ্যাপেন্ডিকুলার ভেসেলগুলির মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে পেশেন্টের অ্যাপেন্ডিক্স গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। একটা পেশেন্ট যদি ডায়াবেটিক থাকে, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, সেই ক্ষেত্রে তার অ্যাবসেস, বাস্ট অ্যাপেন্ডিক্স এরকম প্রবলেম নিয়ে আসতে পারে। একটা পেশেন্ট যদি তোমার প্রেগনেন্ট থাকলো ফার্স্ট ট্রাইমেস্টার, আবার অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, সেই ক্ষেত্রে যদি অ্যাবসেস হয় বা অন্যান্য কমপ্লিকেশনগুলি থাকে, আমরা যদি অপারেশন না করি তাহলে পেশেন্টের দেখা যাবে যেহেতু অ্যাডেশন হয়ে ওই ফার্দার তোমার টিউবের মধ্যে প্রবলেম হতে পারে। সেজন্য আমরা প্রেগনেন্সিতে, ডায়াবেটিস যদি থাকে, পেশেন্ট যদি চিলড্রেন থাকে, এলডারলি পেশেন্ট, মানে যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে বা কোনো লিমিটেশন না থাকে, সেই রোগীগুলিকে আমরা অপারেশন করে দিব অ্যাপেন্ডিসেক্টমি। যেমন কিছু কিছু স্পেশাল সিচুয়েশন, এখন যেমন কোভিডের সিচুয়েশন, করোনা, এই ক্ষেত্রে আমাদের অপারেশনগুলি ইমার্জেন্সি অপারেশন। অনেক ক্ষেত্রে আমরা যদি কোভিড পেশেন্ট থাকে, হসপিটালে অ্যাভেলেবল সিট না থাকে, সার্জনদের পর্যাপ্ত পরিমাণে প্রোটেকশন না থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করছি। সেই ক্ষেত্রে তুমি কনজারভেটিভে যাওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা পেশেন্টের অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, সে হচ্ছে জাহাজের মধ্যে আছে, নাবিক, জাহাজ তো মনে করো যে কোনো সময় ভিড়াতে পারবে, সেই ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট, কনজারভেটিভে যদি ফেল হয় সেই ক্ষেত্রে তোমার অপারেশন লাগবে। লাম্প হয়ে গেলে আমরা ইউজুয়ালি কনজারভেটিভে যাই, যদি অ্যাবসেস কমপ্লিকেশন হয়, কনজারভেটিভে লাভ না হয়, সেই ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট। এখন আমরা আবার প্রশ্ন করি, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হলে তোমার কি ফিচার থাকবে? সেই ক্ষেত্রে তোমার বলতে হবে, পেশেন্ট একটা হিস্ট্রি দিবে, পেন অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস শিফটেড টু দ্য রাইট আইলিয়ার ফোসা, তার পেশেন্টের ফিভার থাকবে, টেন্ডারনেস থাকবে, যদি সোয়েলিং থাকতে পারে। অ্যাপেন্ডিকুলার অ্যাবসেসটা যেহেতু আমরা এক্সট্রা পেরিটোনিয়াল ড্রেনেজ করি। আবার আমরা প্রশ্ন করি, অ্যাপেন্ডিসাইটিসের তোমার সিকুলি কি, মানে অপারেশন যদি না করি কি হতে পারে? এটা হচ্ছে যেমন 90% ক্ষেত্রে অপারেশন যদি নাও করো তারপরে এটা রেজুলেশন হয়ে যাবে। তারপরে এটা ছাড়া কি হতে পারে? তোমার লাম্প হতে পারে, পারফোরেশন হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, তারপর তোমার অ্যাবসেস হতে পারে। এটা আবার অ্যাপেন্ডিক্সের কি কি সাইডে হতে পারে সেটা তুমি বললাম, রেট্রোসিক্যাল, প্রিআইলিয়াল, পোস্টাইলিয়াল, তারপর পেলভিক ভ্যারাইটি। এখন পেলভিক ভ্যারাইটি হলে কি হবে? সেই ক্ষেত্রে পেশেন্টের যেহেতু পেলভিক কালেকশন হয়, ডায়রিয়া হতে পারে। আবার অনেক ক্ষেত্রে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস আমাদের এই সিমটম গুলি আসতে, পেশেন্ট ওবিস পেশেন্ট,
তোমার হয়তো ক্লিনিক্যালি তুমি নাও বুঝতে পারো। কাজে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস এটা থেকে বিভিন্নভাবে তোমাদের ভাইভাতে প্রশ্ন আসতে পারে, রিটেনেও প্রশ্ন আসতে পারে। এটা তোমরা খুবই ভালোভাবে তোমাদের পড়তে হবে। তাহলে আবার অ্যাপেন্ডিসাইটিস কেন হয় সেটাও প্রশ্ন আসে, যেমন অবস্ট্রাকটিভ ভ্যারাইটি হতে পারে, নন অবস্ট্রাকটিভ ভ্যারাইটি হতে পারে। অবস্ট্রাকশন হলে কি কি কারণে হয় সেটা জানবা। তারপর হচ্ছে তোমার এই পেশেন্টের সাইন কি, সিমটম কি, কনজারভেটিভ ট্রিটমেন্ট কখন দিবা, লাম্প হয়ে গেলে কি করবা, লাম্প কিভাবে ফরমেশন হয়, তারপর অ্যাবসেস হলে কি ট্রিটমেন্ট করবা। আবার একটা সিনারিও দিতে পারি, আবার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থেকে এটা কিভাবে এক্সক্লুড করবা। রাইট ইউরেটারি কোলিক আর অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস এই দুটাকে তুমি ডিফারেন্সিয়েট করো। সেই ক্ষেত্রে বলবা রাইট সাইড ইউরেটারি কোলিক, কোলিকি পেন হবে, ব্যথা হবে, এবং ব্যথাটা লয়েন টু গ্রোয়েন যাবে। পেশেন্টের ফিভার থাকতে পারে, হেমাচুরিয়া থাকতে পারে, বার্নিং মিকচুরেশন হতে পারে। রাইট সাইডে ওভারিয়ান সিস্টের সাথে কি করে ডিফার করবা, সেই ক্ষেত্রে একটা লাম্প থাকবে, লাম্পটা মোবাইল থাকে, আর অ্যাপেন্ডিকুলার লাম্পটা তোমার 4-5 দিনের হিস্ট্রি থাকে, ইলডিফাইন থাকে। এইভাবে যে যতগুলি জিনিস আছে, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, ইউটিআই, প্রত্যেকটার সাথে তোমার এই পয়েন্টগুলিকে খুব ভালোভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। আর ফাইনাল এমবিবিএস এক্সামে অবশ্যই তোমার জিআইটি থেকে যখন প্রশ্ন করা হয়, আমাদের খুবই প্রিয় কোশ্চেন থাকে অ্যাপেন্ডিসাইটিস তুমি জানো। এটার আমি কনসেন্টের ব্যাপারগুলি বললাম, শুধু অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার ভালোভাবে তোমার কনসেন্ট নিতে হবে। আবার প্রশ্নটা অন্যভাবে আমরা আসি, একটা পেশেন্টের তুমি অ্যাকুট অ্যাপেন্ডিসেক্টমি করলা, করার পর 4 দিন পরে দেখা গেল যে এই অপারেশনের জায়গাটা ফুলে গেছে, রোগীর জ্বর চলে আসছে, এবং স্টিচ দিয়ে তোমার সেরোস্যাঙ্গুইনাস ফ্লুইড আসতেছে, অথবা তোমার ফিকাল ম্যাটার আসতেছে, বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে। তখন তোমার এটা ডায়াগনোসিস কি? যদি বলি না সোয়েলিং, রেডনেস, ইডিমেটাস এবং পাস ডিসচার্জ হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার বলতে হবে ওন্ড ইনফেকশন। যদি তুমি বলো না ফিকাল ম্যাটার আসতেছে, সেই ক্ষেত্রে তোমার হয়ে যাবে এটা একটা ফিকাল ফিস্টুলা হয়ে গেছে। অনেক সময় গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসেক্টমি যদি থাকে, সিকামের বেস যদি ইনভলভ থাকে, সেই ক্ষেত্রে তোমার এই প্রবলেমটা নিয়ে আসতে পারে। তারপর দেখো অ্যাপেন্ডিসাইটিস থেকে আরেকটা কোশ্চেন, আফটার 5 days of operation for perforated appendix, a patient developed high grade fever, pain in the abdomen and spurious diarrhea. একটা পেশেন্টের পারফোরেটেড অ্যাপেন্ডিক্স 5 days of operation তোমার জ্বর আসছে এবং তার স্পুরিয়াস ডায়রিয়া হচ্ছে, তার মানে তোমার অ্যাপেন্ডিকুলার যে স্টেমটা সেটা হয়তো ব্লো আউট হয়ে গেছে, সেখানে তোমার কিছু সিক্রেশন জমা হয়ে তার ডায়রিয়া হচ্ছে। এখন এই জিনিসগুলো তোমার মাথায় রেখে রোগীটাকে ট্রিটমেন্ট করতে হবে। যদি অ্যাপেন্ডিকুলার ওন্ড ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে তুমি রেগুলার ড্রেসিং করবা, তারপর 5টা কালচার সেন্সিটিভিটিতে পাঠাবা, তারপর সেন্সিটিভিটি রিপোর্ট, অবশ্যই অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিতে হবে। তুমি 48 ঘন্টা সমস্ত অ্যান্টিবায়োটিক বন্ধ করার পর যদি 5টা সিএস এর জন্য পাঠাও, সেই ক্ষেত্রে তোমার কোন অর্গানিজম সেটা তোমার পজিটিভ আসবে, এবং সেই অনুসারে তোমার অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। এবং রেগুলার ড্রেসিং করার পর যখন তোমার গ্রানুলেশন টিস্যু আসবে, তখন তুমি সেটা ক্লোজ করে দিবে। কিন্তু পেশেন্টের যদি হাই ফিভার থাকে, ডায়রিয়া থাকে, ওষুধ ইমপ্রুভমেন্ট না হয়, ভিতরে তোমার পেরিটোনিয়াল ফ্লুইড চলে আসছে, তোমার অবশ্যই তোমার এটাকে ল্যাপারটমি করে এক্সপ্লোর করতে হবে, টয়লেটিং করতে হবে। তখন যদি সিকাম ইনভলভমেন্ট হয়, আমরা অনেক সময় সিকুস্টমি করা যেতে পারে,
ফিকাল ফিস্টুলা যদি দেখা যায় পেশেন্টের পেরিটোনিয়াইটিসের ফিচার নাই, লোকালাইজড, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে এনপিউ করে প্যারেন্টাল নিউট্রিশন দিয়ে এবং লোকাল সাইটে ড্রেসিং করে রোগীকে আমরা ট্রিটমেন্ট করতে পারি। কাজে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সটা তুমি এ টু জেড সম্পূর্ণরূপে জানবা। তোমাদের কাছে উদ্দেশ্য হচ্ছে তোমরা শুধু প্রশ্ন আর উত্তরগুলি মুখস্থ করবে না, তাহলে কিছু জানতে পারবে না। তুমি যদি টপিকটা তুমি ভালোভাবে বুঝো, পড়াশোনা করো, তাহলে তুমি যেই প্রশ্নই ক্লিনিক্যাল সিনারিও দেওয়া হোক না কেন তুমি উত্তর দিতে পারবে। আর যদি দেখা যায় এই প্রশ্নগুলি মুখস্থ করো, এটার উত্তর দাও, সেই জন্য তুমি কিন্তু ঠিকমতো পারবে না। এখন দেখো, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, হাউ ডু ইউ ইনভেস্টিগেট দ্য কেস, হাউ উইল ইউ ট্রিট দ্য কেস, হাউ ডু ইউ অ্যাপ্রোচ into the abdomen, what should be done to prevent the recurrence. কাজে আজকে অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে যতটুকু বললাম এতটুকু তোমরা খুব ভালোভাবে মনে রাখো। আমরা নেক্সট কালকে যখন ক্লাস নিব বাকি জিনিসগুলো আমরা এটা নিয়ে আরো আলোচনা করব, জেআইটি থেকে যে প্রশ্নগুলি আসে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা সাবজেক্টের সম্পর্কে খুব ভালোভাবে পড়বা এবং ভালো ধারণা রাখবা, তাহলে সঠিক উত্তর তুমি দিতে পারবা। কাজে এই বলে আজকে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমার শুনছো। যদি কেউ অনলাইনে থাকো, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। স্যার অনেক সুন্দর প্রোগ্রাম ছিল, অনেক ইনফরমেটিভ সেশনটা ছিল আজকে। আমরা জিআইটির অ্যাপেন্ডিক্স এবং অ্যাপেন্ডিকুলার লাম সম্পর্কে অনেক কিছুই আজকে জানতে পেরেছি। তো স্যার আমাদের যারা প্রশ্ন করবেন তারা আমাদের এখানে কমেন্ট বক্সে স্যারকে কোশ্চেন করতে পারেন। স্যার ওই প্রশ্নগুলোর আনসার দিবেন। কমেন্টে কি কোনো প্রশ্ন আসছে? স্যার আপাতত আমাদের কমেন্টে কোনো কোশ্চেন আসেনি। কালকে তো একই টাইমে আমরা আবার 10টা থেকে ক্লাস নিব। যে যারা লেকচারটা শুনেছ এই বিষয়ে যদি তোমাদের আরো কোনো কিছু জানা থাকে বা প্রশ্ন থাকে, প্রশ্ন করলে কালকে আমরা সেই উত্তরগুলি দিতে চেষ্টা করব। আজকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জি ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। স্যার ধন্যবাদ, ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামীকালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।